নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। সংশ্লিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি শুনানির সময় কারোর কাছ থেকে নথি জমা নেওয়া হলে তার স্বীকৃতি হিসেবে দিতে হবে রসিদ। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কারচুপির চেষ্টা, বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক। স্কুল সার্ভিস কমিশনের মামলায় বয়সের ছাড় নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজধানীতে ভূমিকম্প, সকাল 8:44 নাগাদ দিল্লিতে কম্পন, যদিও রিক্টার স্কেলে এর তীব্রতা 2.8। বাগদেবীর আরাধনার আগেই মহার্ঘ গাঁদা ফুল, শীতের মৌসুমে তাপমাত্রা হেরফেরের জন্যই দাম বৃদ্ধি। মাঘের শুরুতেই শীত বিদায়, আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এই যাত্রায় কনকনে শীতের হাত থেকে রেহাই বলে পূর্বাভাস হাওয়া অফিসের। জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে জানানো হয়েছে সংশ্লিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি শুনানির সময় কারো কাছ থেকে নথি জমা নেওয়া হলে তার স্বীকৃতি হিসেবে রসিদ দেওয়াও বাধ্যতামূলক বলে স্পষ্ট করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে জানানো হয়েছে সংশ্লিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি শুনানির সময় কারো কাছ থেকে নথি জমা নেওয়া হলে তার স্বীকৃতি হিসেবে রসিদ দেওয়াও বাধ্যতামূলক বলেই স্পষ্ট করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে কমিশনকে গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে সংশ্লিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার বা নির্দিষ্ট অফিস খুলতে হবে, যেখানে সাধারণ মানুষ নথি জমা দিতে পারবেন এবং আপত্তি জানাতে পারবেন। এই প্রক্রিয়া নির্বিঘ্নে চালাতে রাজ্য সরকারকে পর্যাপ্ত সংখ্যক কর্মী মোতায়েন করতে বলেছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে ওই কর্মীরা পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে বসে ভোটারদের বক্তব্য শুনবেন। পাশাপাশি প্রতিটি জেলার জেলা শাসককে এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুরো প্রক্রিয়া চলাকালীন রাজ্যকে উপযুক্ত পুলিশি ও আইন শৃঙ্খলার ব্যবস্থা বজায় রাখতে হবে বলেই জানিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, স্থানীয় কর্তৃপক্ষ নথি গ্রহণ বা শুনানি করলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই রসিদ দিতে হবে এবং সিদ্ধান্তের কারণ লিখিতভাবে জানাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে 6 সপ্তাহ পরে। বস্তুত পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যাদের তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা পড়েছে, সেই 94,50,000 ভোটারের কাছে নোটিশ পাঠাচ্ছে কমিশন। অসঙ্গতিগুলি এক ধরনের নয়, তার মধ্যে রয়েছে পারিবারিক সম্পর্ক, বয়সের ব্যবধান ও উত্তরাধিকার সংক্রান্ত তথ্যের গরমিল। ভাঙা হিসেব বলছে বাবার নামের গরমিল 50,93,000 ভোটারের, মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান 15 বছরের কম 4,74,000 ভোটারের, মা বাবা ও সন্তানের বয়সের ব্যবধান 50 বছর বা তার বেশি 7,85,000 ভোটারের, ঠাকুরদা ও নাতি নাতনির বয়সের ফারাক মাত্র 40 বছর 2,50,000 ভোটারের, প্রজনী 6 28,48,000 ভোটারের। নির্বাচন কমিশনের এক সূত্রের বক্তব্য, এই 28,48,000-এর মধ্যেই রয়েছে সেই সব ভোটার যাদের বয়স 45 হলেও 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন নির্বাচন কমিশনের চিহ্নিত তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় শুরুতে নাম ছিল প্রায় 1,36,00,000 ভোটারের। তবে সংশোধিত তথ্য অনুযায়ী তথ্যগত অসঙ্গতির সংখ্যা আর 1,36,00,000 নেই, তা নেমে এসেছে 94,50,000-এ। সম্প্রতি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, একই দিনে কিভাবে কমিশন একসঙ্গে খসড়া ভোটার তালিকা এবং তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে পারে, সে বিষয়টি নিয়ে তার আপত্তি। পাশাপাশি তথ্যগত অসঙ্গতির পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশের দাবি জানান অভিষেক। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসতেই বারাসতের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি খুশি এবং আনন্দিত। এখানে আসার পথে খবর পেলাম
সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবি মান্যতা দিয়ে বলেছে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। আরও জানতে পেলাম যে আমরা যে দাবি বরাবর করে এসেছি, শুনানির সময় যে ডকুমেন্ট ভোটাররা জমা দিচ্ছে তার রসিদও দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুল সার্ভিস কমিশনের মামলায় বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের মামলায় বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় যারা সুযোগ পাননি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। সেই নির্দেশে সুপ্রিম কোর্ট আপাতত স্থগিত রাখল। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যারা দুর্নীতিতে যুক্ত বা দাগী নন তারা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন এবং নির্ধারিত বয়সসীমা অতিক্রান্ত হয়ে গেলেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। এই যুক্তি দেখিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় তারা ছিলেন না, তবে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও পাওয়া যায়নি। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে এই নতুন প্রার্থীরা বয়সে ছাড় চেয়েছিলেন। হাইকোর্টের বিচারপতি সিংহের বেঞ্চে সেই মামলা শুনানি হয়। গত 12 ডিসেম্বর এই সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানিয়েছিল, যারা দুর্নীতিতে যুক্ত নন তাদের নামে কোনো তালিকা এসএসসি আলাদা করে প্রকাশ করেনি। ফলে আপাতত যাদের নাম দাগী তালিকায় নেই তাদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ প্রযোজ্য হবে। বয়সের কারণে তাদের কাউকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না। এরপর মামলাটি সুপ্রিম কোর্টে যায়। সোমবার শীর্ষ আদালত এই মামলার সকল পক্ষকে নোটিশ জারি করেছে। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে সব পক্ষকে আদালতে হলফনামা দিতে হবে। দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসির সমগ্র প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি গিয়েছে। আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কমিশন। আদালত জানিয়েছিল, যারা দাগী হিসেবে চিহ্নিত তারা নতুন প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না, বেতনও ফেরত দিতে হবে। তবে দাগীদের তালিকায় যাদের নাম নেই তারা নতুন প্রক্রিয়ায় সুযোগ পাবেন, বয়সের ছাড়ও পাবেন। নতুন নিয়োগ প্রক্রিয়ায় নতুন প্রার্থী হিসেবে যারা যোগ দিয়েছেন, আগে কখনো যারা এসএসসির পরীক্ষা দেননি তাদের বয়সের ছাড় দিয়েছিলেন বিচারপতি সিনহা। আপাতত তা স্থগিত রইল। হাই নিউজ নেটওয়ার্ক। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কারচুপির চেষ্টা, বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক। দলীয় সূত্রের দাবি 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন 1,36,00,000 মানুষের কাছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ ধরিয়ে অন্য পথে ভোটার তালিকা ছাঁটাইয়ের চেষ্টা চলছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে, এই দাবিতে গত বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিল তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল। এবার সেই ইস্যুতেই দলের নেতাকর্মী এবং বুথ লেভেল এজেন্ট বা বিএলএ 2দের আরও সজাগ করতে আগামী 22 জানুয়ারি ভার্চুয়াল বৈঠক ডাকলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, এই বৈঠকের মূল ফোকাস থাকবে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টি। বিএলএ 2দের পাশাপাশি দলের নেতাকর্মীদেরও এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে ওয়াকিবহাল করতে চান অভিষেক। ভোটার তালিকা সংশোধনের নামে কোথায় কিভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে তা চিহ্নিত করে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেই রূপরেখায় তুলে ধরা হবে এই বৈঠকে। দলীয় সূত্রের দাবি, 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন 1,36,00,000 মানুষের কাছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ ধরিয়ে অন্য পথে ভোটার তালিকা ছাঁটাইয়ের চেষ্টা চলছে। তাই অবিলম্বে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবিতে সরব হয়েছিলেন মমতা অভিষেক। এই নিয়ে শীর্ষ আদালতে মামলাও গড়িয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে অভিষেকের এই বৈঠক ঘোষণার কিছু পরেই সংশ্লিষ্ট মামলায় সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে, যা বিজেপি এবং কমিশনকে ব্যাকফুটে ঠেলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
হাই নিউজ নেটওয়ার্ক। পরিযায়ী শ্রমিকের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কেন্দ্র বাহিনী ও সেনাবাহিনী নামানো হোক, এমনই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী। দায়ের হল জনস্বার্থ মামলা। পরিযায়ী শ্রমিকের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী বা সেনাবাহিনী নামানো হোক, এমনই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী। দায়ের হল জনস্বার্থ মামলা। বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে ধরে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে একটি জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানানো হয়। পরিস্থিতি বিবেচনা করে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার থেকে বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ জনপদে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি জাতীয় সড়ক এবং রেললাইন অবরোধের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসনের তরফে 144 ধারা জারি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে বিরোধীদের অভিযোগ। অন্যদিকে রবিবার দুপুর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করে জেলা পুলিশ ও প্রশাসন। কিন্তু হাইকোর্টে মামলাকারীর দাবি, স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং এলাকায় দীর্ঘমেয়াদী শান্তি ফেরাতে অবিলম্বে সেনা বা আধা সেনা মোতায়েন করা প্রয়োজন। অন্যদিকে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশি ধরপাকড় অব্যাহত বেলডাঙ্গায়। পুলিশ সূত্রে খবর, মিম নেতা মতিউর রহমানকে আগেও গ্রেফতার করা হয়েছে। তারপর অন্তত 30 জনকে পাকড়াও করা হয়। নতুন করে কোনো হিংসার ঘটনা ঘটেনি, তবে এলাকায় জমায়েত রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। গোয়েন্দা বিভাগ খতিয়ে দেখছে এই ঘটনার নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল কিনা। উল্লেখ্য, কর্মসূত্রে ঝাড়খণ্ডে যাওয়া বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের রহস্য মৃত্যু হয় গত বৃহস্পতিবার। ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই পরিযায়ী শ্রমিকের। ওই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় বেলডাঙ্গায়। হাইকোর্ট সূত্রে খবর, সরকারের পক্ষ থেকে শান্তি ফেরাতে কি কি অতিরিক্ত পদক্ষেপ করা হয়েছে বা হচ্ছে, শুনানিতে তা জানাতে হতে পারে রাজ্যকে। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ টানাপোড়েন, আইনি লড়াই ও কেন্দ্র রাজ্য টানাপোড়েনের আবহে অবশেষে রাজ্যে ফের চালু হতে চলেছে 100 দিনের কাজ। ইঙ্গিত স্পষ্ট, ফেব্রুয়ারি থেকেই মাঠে নামতে পারে প্রকল্প। রাজ্য পঞ্চায়েত দফতরের তরফে সমস্ত জেলাকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য লেবার বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ টানাপোড়েন, আইনি লড়াই ও কেন্দ্র ও রাজ্য টানাপোড়েনের আবহে অবশেষে রাজ্যে ফের চালু হতে চলেছে 100 দিনের কাজ। ইঙ্গিত স্পষ্ট, ফেব্রুয়ারি থেকে মাঠে নামতে পারে প্রকল্প। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে সমস্ত জেলাকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য লেবার বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ ইতিমধ্যে জেলা প্রশাসনের হাত ঘুরে পৌঁছে গিয়েছে ব্লক স্তরে। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য পঞ্চায়েত দপ্তরের 100 দিনের কাজের ভারপ্রাপ্ত কমিশনার সম্প্রতি প্রত্যেক জেলার জেলা শাসককে চিঠি পাঠান। তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, দ্রুত লেবার বাজেট তৈরি করে রাজ্যে পাঠাতে হবে। সেই অনুযায়ী বিডিওদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের এক আধিকারিক জানিয়েছেন, নতুন নির্দেশিকা মেনে কাজের ধরন এবং প্রকল্প নির্বাচন করতে বলা হয়েছে। আগের মতো আর সব প্রকল্প চলবে না। তবে প্রশ্ন উঠছে, কেন এতদিন বন্ধ ছিল কাজ? দেশের অন্যান্য রাজ্যে যেখানে নিয়মিত চলছে মহাত্মা গান্ধী NREGS প্রকল্প, সেখানে বাংলায় দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ ছিল এই প্রকল্প। কেন্দ্রের অভিযোগ ছিল দুর্নীতি। রাজ্যের দাবি, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার দায় চাপিয়ে গোটা রাজ্যকে বঞ্চিত করা হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত স্পষ্ট জানায়, কোনো কেন্দ্রীয় প্রকল্প থেকে একটি রাজ্যের উপভোক্তাদের এভাবে বাদ দেওয়া যায় না। তবুও কাজ শুরুর বিষয়ে গড়িমসি চলছিল। অবশেষে 16 জানুয়ারি রাজ্য পঞ্চায়েত দপ্তরের কমিশনারের চিঠিতে ফের কাজ শুরুর ইঙ্গিত মিলেছে। পাশাপাশি কড়া সময়সীমা বেঁধে দিল রাজ্য। নতুন নির্দেশিকা অনুযায়ী 21 জানুয়ারির মধ্যে পঞ্চায়েত স্তরে সম্ভাব্য প্রকল্পের তালিকা চূড়ান্ত করতে হবে। 22 জানুয়ারি বিশেষ গ্রাম সভায় তা পাশ করাতে হবে। 27 জানুয়ারি ব্লক স্তরে অনুমোদনের পর জেলায় পাঠাতে হবে। 30 জানুয়ারি জেলার তরফে রাজ্যে তালিকা পাঠানো বাধ্যতামূলক।
2রা ফেব্রুয়ারি রাজ্য স্তরে প্রকল্প নথিভুক্তির শেষ সময়। এই সময়সীমা মানতে না পারলে প্রকল্প অনুমোদনের সমস্যা হতে পারে বলে প্রশাসন সূত্রে ইঙ্গিত। তবে নতুন নিয়মে কি বদলাচ্ছে? এবার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে একাধিক কড়াকড়ি আরোপ করা হয়েছে। 20 লক্ষ টাকার বেশি কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না। একটি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে 10টির বেশি প্রকল্প চলবে না। জেলা শাসক বা জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের অনুমোদন বাধ্যতামূলক। স্থায়ী সম্পদ সৃষ্টি না হয় এমন কাজ এড়াতে হবে। পুকুর খনন, সেচখাল সংস্কার, মাটি কাটার মতো কাজ অ্যাকশন প্ল্যানে রাখতে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যে ফের 100 দিনের কাজ চালুর প্রস্তুতি শুরু হলেও এবার প্রশাসনিক নজরদারি যে অনেক বেশি কড়া তা স্পষ্ট। এখন দেখার নিয়মের জালে আটকে না গিয়ে আদৌ কত দ্রুত কাজ পান গ্রাম বাংলা শ্রমিকরা। হাই নিউজ নেটওয়ার্ক। হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 2 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার আর্জি জানিয়ে আবেদন করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 2 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার আর্জি জানিয়ে আবেদন করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। তবে কেন্দ্র জেড বা ওয়াই যে ক্যাটাগরিরই নিরাপত্তার অনুমতি দিক তার খরচ বহন করবেন হুমায়ুন কবির নিজেই, এমনটাই জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আসলে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই বারংবার হুমকি পাচ্ছেন হুমায়ুন। তার উপর মসজিদ নির্মাণ নিয়ে তো ধমক চমক রয়েছেই। সম্প্রতি আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছিল তার নিজের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের নিয়ে। এই প্রেক্ষিতেই নিজের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। যদিও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের বক্তব্যে তখন সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট। বিধায়কের নিরাপত্তা সংক্রান্ত আবেদন শুনে কেন্দ্রের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে উচ্চ আদালত। মামলার শুনানিতে প্রশ্ন ওঠে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী যদি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন তাহলে হুমায়ুন কবিরকে কেন সেই সুরক্ষা দেওয়া হবে না? এই যুক্তি তুলে ধরেন আবেদনকারীর আইনজীবী। এর জবাবে কেন্দ্রের তরফে জানানো হয়, বর্তমানে হুমায়ুন কবির রাজ্য পুলিশের নিরাপত্তা পাচ্ছেন, কিন্তু আদালতে উপস্থিত বিধায়ক নিজেই সেই ব্যবস্থাকে অপর্যাপ্ত বলে দাবি করেন। হুমায়ুন কবির জানান, তার নিরাপত্তার দায়িত্বে মাত্র 2 জন পুলিশ আধিকারিক রয়েছেন, যা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট নয়। তার আশঙ্কা তিনি প্রাণঘাতী হামলার ঝুঁকিতে রয়েছেন। এই প্রেক্ষিতেই বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রের কাছে জানতে চান, কোন পরিপ্রেক্ষিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী সোমবার আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রকে। সেই মতোই সোমবার আদালতে হুমায়ুন কবিরের আইনজীবী জানান, নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য মতের অমিল হতেই পারে রাজ্যের শাসক দলের সঙ্গে। তার জন্যই হুমায়ুন কবির নিরাপত্তার অভাব বোধ করছেন। বিধায়ক হিসেবে তিনি যে পুলিশের নিরাপত্তা পান তা যথেষ্ট নয়, তাই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। এরপরই হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে হুমায়ুন কবিরকে 2 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জি জানিয়ে আবেদন করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মানুষের দেখা মিলল না শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য শিবিরে। অপরদিকে সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরে মানুষের ঢল। রবিবার ছুটির দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এমনই 2 ছবি ধরা পড়ল, যা দেখে অনেকেই বলছেন বিধানসভা ভোটের প্রাক্কালে এমন চিত্র কি ওলটপালট করে দিতে পারে সমস্ত রাজনৈতিক অঙ্ক। আছে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম ও চেয়ার, কিন্তু মানুষের দেখা মিলল না শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য শিবিরে। অপরদিকে সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরে মানুষের ঢল। রবিবার ছুটির দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এমনই 2 ছবি ধরা পড়ল, যা দেখে অনেকেই বলছেন বিধানসভা ভোটের প্রাক্কালে এমন ছবি কিন্তু ওলট পালট করে দিতে পারে সমস্ত রাজনৈতিক সমীক্ষা। স্বাস্থ্য পরিষেবায় জোর দিতে নতুন বছরের শুরুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রাম বিধানসভার 2টি ব্লকে 15 দিনের সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়েছে। প্রথম থেকে এই ক্যাম্পে মানুষের ভিড় নজর কাড়া। জানা গিয়েছে, এই মডেল স্বাস্থ্য ক্যাম্পে প্রায় 15টি বিভাগে চিকিৎসাও করা হচ্ছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের নন্দীগ্রাম বাইপাস সংলগ্ন মাঠে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি হাই স্কুল পার্শ্বস্থ মাঠে সেবাশ্রয় ক্যাম্প চলছে।
গত 15 জানুয়ারি বৃহস্পতিবার সেবাশ্রয় থেকে এই ক্যাম্প শুরু করা হয়। 4 দিনে নন্দীগ্রামের কয়েক হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়ে আপ্লুত। রবিবার ছুটির দিন থাকায় 2 ক্যাম্পে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই নন্দীগ্রামে মনোহরপুরে ইয়ংস্টার ক্লাবের মাঠে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হয়েছে। কিন্তু সেখানে একেবারেই অন্য ছবি। কার্যত জনমানস শূন্য। দুপুর পর্যন্ত হাতে গোনা কয়েকজন শিবিরে এসেছেন। এরপর শিবিরের ফাঁকা চেয়ারের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে। সেবাশ্রয় ক্যাম্প শুরু হওয়ার পর প্রথম বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির হলেও নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এদিন উপস্থিত থাকতে দেখা যায়নি। তিনি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেন। তাহলে কি তৃণমূল সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের জন্য বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে মুখ ফিরিয়েছে নন্দীগ্রামবাসী? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নন্দীগ্রামের পাড়ায় পাড়ায় এবং চায়ের থেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে হার্টের পরীক্ষা করানো হয়েছে। এরপর কলকাতায় নিয়ে গিয়ে ফের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এমন পরিষেবা পেয়ে বেশ ভালো লাগছে। তবে এই ঘটনায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি তিনি জানাচ্ছেন, ভিড় এড়াতে প্রত্যেক গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির চলছে। সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষ শিবিরে চিকিৎসা পরিষেবা পেতে ভিড়ও করছেন। তৃণমূলের মতো প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠিয়ে লোক আনতে হচ্ছে না। পাল্টা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কোর কমিটির সদস্যদের দাবি, নন্দীগ্রামে বিজেপির পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। এই ঘটনা থেকে তা প্রমাণও হচ্ছে। জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে জয়ের পর 17টি অঞ্চলে সেবাশ্রয় শিবির হবে। সেই ক্যাম্পে বিজেপি নেতারা এসে চিকিৎসা পরিষেবাও নেবেন। হাই নিউজ নেটওয়ার্ক। সামনে সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনার আগেই অবশ্য মহার্ঘ গাদা। তাছাড়া 23শে জানুয়ারি নেতাজিরও জন্মদিন, 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। এই সব দিনেই গাদার চাহিদা থাকে বেশ। শীতের মরশুমে তাপমাত্রার হেরফেরের ফলেই ফুল উৎপাদন ব্যাহত হয়েছে বলে ফুল বিশেষজ্ঞ ও ফুল চাষিরা জানিয়েছেন। সরস্বতী পুজোয় গাদা ফুলের চাহিদা বেড়ে যায়। তাছাড়াও 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। এইসব দিনেও গাদার চাহিদা থাকে। এবার সরস্বতী পুজো এগিয়ে এসেছে। শুক্রবার 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো একই দিনে পড়েছে। তার আগেই ফুল বাজারে গাদার দাম 1 লাফে 3 গুণ বেড়ে গিয়েছে। কোলাঘাট পাইকারি বাজার থেকে হাওড়া মল্লিকঘাটে ফুল বাজারে গাদা ঢুকতেই দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। সাধারণত কমলা গাদা প্রতি কেজির দাম থাকে 15 থেকে 20 টাকা। সেখানে এখন 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লাল গাদা। হলুদ গাদার চাহিদা সরস্বতী পুজোয় বেশি থাকে। সেখানে হলুদ গাদার দামও এখন প্রতি কেজি 80 থেকে 90 টাকা করে বিক্রি হচ্ছে। অথচ সাধারণ সময়ে এর দাম থাকে 50 থেকে 60 টাকার মধ্যে। গাদার পাশাপাশি চেরিরও মূল্য বৃদ্ধি হয়েছে। এবার বড় কোনো দুর্যোগ ছিল না, শীতে বৃষ্টিও হয়নি, ফলে ফুল চাষ এবার ভালোই হয়েছে। বাজারে ফুলের যোগানও রয়েছে, তবু ফুল বাজারে মূল্যবৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। 20 থেকে 25 টাকা কেজি রজনীগন্ধা এখন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। মল্লিকঘাট ফুলবাজার থেকে শহর ও শহরতলিতে ফুল সরবরাহ করা হয়। পাইকারি ফুলবাজারের অগ্নিমূল্যের আঁচ খুচরো বাজারেও এসে পড়েছে। চীনা গাদা, যার দাম 35 থেকে 40 টাকার মধ্যে থাকে প্রতি কেজি, তার দাম এখন 60 থেকে 70 টাকা। সরস্বতী পুজোয় চেরি ফুলেরও চাহিদা থাকে। 1 কেজি চেরি ফুলের দাম 50 টাকা। সেখানে 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চেরি। ক্রেতাদের বক্তব্য, সরস্বতী পুজোর আগেই ফুলের দাম এতটা বেড়ে গিয়েছে, পুজোর দিন তাহলে কি হবে? এবার সরস্বতী পুজো ও নেতাজির জন্মদিন একই দিনে পড়েছে। গাঁদা ফুলের চাহিদা আরও বেশি থাকবে, ফলে স্বাভাবিকভাবেই দাম আরও বেড়ে যাবে। সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, এই সময় গাঁদা ফুলের চাহিদাটা বেশি থাকে, তাই দাম একটু বেড়ে যায়। তার ওপর বিয়ের মরশুমও শুরু হচ্ছে, এই সময় গোলাপ, রজনীগন্ধার দামও বেশি থাকে। তবে এবার ফুলের যোগান খুব ভালো থাকায় মূল্যবৃদ্ধি সেই হারে হবে না বলেই আশা করা যাচ্ছে। যদিও খুচরো বিক্রেতারা মনে করছেন পুজোর দিনেই দাম দ্বিগুণ হয়ে যাবে। ফলে এবার বাগদেবীর আরাধনায় পকেটে লক্ষ্মীর টান পড়তেই পারে। হাই নিউজ নেটওয়ার্ক।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।